বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে ভারত। বাঁধ নাকি ষড়যন্ত্রের কারণে খোলে নাই, এমনি এমনি খুলে গিয়েছে। বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে। এটা নাকি এমনি হয়েছে। কাদেরকে বুঝাচ্ছে, কি কারণে বুঝাচ্ছে? মিথ্যা কথা। একটি সীমানা পর্যন্ত থাকা দরকার। লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া গরম এবং তাজা খবর। নরেন্দ্র মোদী পানি ছেড়ে পুরো বাংলাদেশকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে কিন্তু বাংলাদেশের ডক্টর ইউনূস এই খবরটি পেয়ে গেছে এবং ডক্টর ইউনূস কিন্তু খুব কড়া মেজাজে নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি করেছে। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। অবশেষে কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান নরেন্দ্র মোদীকে শাসিয়ে কথা বলেছে এবং যুদ্ধ ঘোষণার মতন একটি হুঙ্কার দিয়েছে। সেই সাথে কিন্তু ভারতের সেভেন সিস্টার ছিনিয়ে নেওয়ারও হুঙ্কার দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, বাবরেরও কিছু জ্বালাময়ী বক্তব্য দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তার জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে নরেন্দ্র মোদী ভারত থেকে পানি ছাড়ার ফলে বাংলাদেশের কি ক্ষতি হয়েছে এবং কি ক্ষতি হচ্ছে, সেই ভিডিও ফুটেজগুলো আমাদের হাতে চলে এসেছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়েই থাকছে আমি রাব্বি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি স্কিপ না করে, তাহলে সব কিছু বুঝতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। ষড়যন্ত্রের কারণে খোলে নাই, এমনি এমনি খুলে গিয়েছে। বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে। এটা নাকি এমনি হয়েছে। কাদেরকে বুঝাচ্ছে, কি কারণে বুঝাচ্ছে? মিথ্যা কথা। একটি সীমানা পর্যন্ত থাকা দরকার। ভয়াবহ বন্যার মধ্যে পড়েছে বাংলাদেশের কয়েকটি অঞ্চল। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো এখন পানিতে প্লাবিত হয়েছে। আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, কিন্তু আজ নোয়াখালী, ফেনী এই অঞ্চলের, কুমিল্লার মানুষ তারা এখন আহ্বান জানাচ্ছেন আমাদের খাবারের প্রয়োজন নেই, প্রয়োজন বেঁচে থাকার জন্য মাত্র একটি ডোঙ্গা নৌকা কিংবা একটা স্পিড বোট কিংবা আপনার হেলিকপ্টারের সাহায্যের প্রয়োজন। মানুষ কতটা অসহায় হলে তার খাবারকে বাদ দিয়ে, বাসস্থানকে বাদ দিয়ে শুধু বেঁচে থাকার জন্য একটু ডোঙ্গার জন্য আপনার কাছে আকুতি জানাচ্ছেন, অনুনয় বিনয় করছেন, আপনার সাহায্য কামনা করছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই বন্যাটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের আরেকটি চক্রান্তের বন্যা। আমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে পারি, সেটা হচ্ছে এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা খুঁজতে চেয়েছে, খুঁজেছে এবং এখনো অব্যাহত রেখেছে। এই মহিলা বাংলাদেশ থেকে বিদায় ঠিকই নিয়েছে, কিন্তু ভারতে অবস্থান করে সেই ভারতে বসে যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষতি সাধনের জন্য, এদেশের অর্থনীতিকে নষ্ট করার জন্য, এদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত অব্যাহত রেখেছে। তারই অংশবিশেষ হিসাবে আপনারা জানেন ভারত থেকে বাঁধ খুলে দেওয়ার কারণে সেখান থেকে পানিগুলো আমার এলাকায় প্রবেশ করছে। কখন? যখন আমার কোনো পানির প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার উপরে এই পানিগুলো ছেড়ে দিয়ে আমার এই অঞ্চলের মানুষদেরকে ডুবিয়ে মারার একটি গভীরতম চক্রান্তে লিপ্ত হয়েছে। আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলো ইতিমধ্যে বলাবলি শুরু করেছে, তারা হাসাহাসি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশের মানুষ যে পানিতে ডুবুডুবু করছে, হাবুডুবু খাচ্ছে, সে নিয়ে তারা অট্টহাসির খেলায় মেতে উঠেছে সেই অঞ্চলের মিডিয়াগুলো। ইতিমধ্যে সেটা কিন্তু চরমভাবে ধিকৃত হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ তার চরম ধিক্কার জানিয়েছে। এবং আরো যে ঘটনাটি সাম্প্রতিক সময় ঘটেছে, ওই দেশের সরকার বলছে যে বাঁধ তারা ষড়যন্ত্র করে খোলেন নাই, এমনি এমনি খুলে গিয়েছে। বাঁধ নাকি ষড়যন্ত্রের কারণে খোলে নাই, এমনি এমনি খুলে গিয়েছে। বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে। এটা নাকি এমনি হয়েছে। কাদেরকে বুঝাচ্ছে, কি কারণে বুঝাচ্ছে? মিথ্যা কথা। একটি সীমানা পর্যন্ত থাকা দরকার, সেটা আজকে তাদের কাছে নেই। মানবতা বলতে যতটুকু থাকা দরকার তা বিন্দুমাত্র তাদের নেই। আপনি জানেন যে এই অঞ্চলে যদি অন্তত 7 দিন 5 দিন আগেও ওয়ার্নিং দেওয়া হতো যে আপনারা এখান থেকে যেতেই হবে, বাঁধের গেট আমরা খুলবো এবং আমাদের এখানে পানি এসেছে, একদিন আগেও যদি মানুষ জানে, 2 দিন আগেও জানে, তাহলেও কিন্তু মানুষগুলো কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার সুযোগ পেত। কিন্তু আজকে কি হয়েছে? মানুষ ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে দেখছে তার বসত বাড়ি ভিটা সব মানে কি বলে পানিতে সয়লাভ হয়ে গিয়েছে, ভরপুর হয়ে গিয়েছে। কেউ একতলা বিল্ডিং থেকে দোতলায় উঠছে, দোতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে। এখন মানুষ জীবনকে বাঁচানোর জন্য হাউতাশ করছে। এমনকি আমরা জানি না যে আসলে কত মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, ভেসে গিয়েছে। আমরা সঠিক তথ্য জানি না, সত্যি আমরা জানি না। তবে পত্রপত্রিকার নিউজ থেকে আপনারা হয়তো 4-5 জনের নিউজ জেনেছেন, তার মধ্যে গর্ভবতী মহিলা পর্যন্ত নিহত হয়েছেন, এখানে আপনার কি বলে মৃত্যুবরণ করেছেন, যেটা অত্যন্ত বেদনার।
আজকের শিশু বাচ্চাদেরকে আপনার কি বলে ভেলায় করে ভাসিয়ে দিচ্ছে বাবা মা, অত্যন্ত বেদনার। আমার এই সোনার বাংলাদেশকে আজ কারা এরকম কুচক্রী ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে চায়? আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের জনগণ দাবি তুলছে যে নতুন করে বাঁধ নির্মাণ করে, ওদের বাঁধের চাইতে উচ্চতর বাঁধ নির্মাণ করে তারপরে পানি ওদের আটকাতে হবে। ওরা পানি ছাড়বে, আমার বাঁধে ওদের পানি আটকা পড়বে। আবার আমার অঞ্চলের পানির প্রয়োজন না পড়লে আমরা পানি নিব না, কিন্তু ওরা আমার উপরে পানি ছাড়লে এই বাঁধে আটকা পড়ে এই পানি ওদেরকেই প্লাবিত করবে। আজকের এই দাবি কেন হচ্ছে? একটি পার্শ্ববর্তী দেশ, তার সাথে আমার সুসম্পর্ক থাকবে, কিন্তু এরকম বৈষম্য তো কোনোদিন মেনে নেওয়া যায় না। আজকের এই পানি উঠেছে, এই পানি কিন্তু কোনো হিন্দু মুসলমান দেখছে না, এই পানি কিন্তু প্রত্যেকটি মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। আজ মানুষ হাহাকার করছে, সেখানে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের এখন একটি কঠিন ক্লান্তিকাল। এই দেশ মাত্র কয়েকদিন আগে, 10-12 দিন আগে আপনার মুক্তিযুদ্ধ সংগঠিত করে ছাত্র এবং জনতা মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশের গত 16 বছরে আপনারা কথা বলতে পারেন নাই। গত 16 বছরে কেউ কোনো ধরনের দাবি দেওয়া শেখ হাসিনার কাছে তুলতে পারেন নাই। সবাইকে গুলি করে বিভিন্নভাবে আপনাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকের 16 বছর পরে স্বাধীন বাংলাদেশে আপনি আসছেন, আপনাকে এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, রেমিট্যান্স যোদ্ধা ভাইরা, আপনারা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। এখন আপনাদেরকে আরো বেশি দাঁড়াতে হবে পাশে, কারণ জনগণ এই যে একটি পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা এই দেশের সকল টাকা পয়সা লোপাট করে খেয়েছে, দুর্নীতি করে নিয়ে গিয়েছে। এদেশে এখন আর কোনো কিছুই নেই। এই দেশকে যদি পুনর্গঠন করতে হয়, তাহলে আপনাকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশে দাঁড়াতে হবে, প্রশাসনের পাশে দাঁড়াতে হবে, সরকারের পাশে দাঁড়াতে হবে। আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আপনাকে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আর একটি বারো কান্নার আর্তনাদ শুনতে চাই না। আমরা আর একটি বারো আমাদের এই দেশের মানুষের মৃত্যু দেখতে চাই না। আমরা আর একটি বারো কোনো মানুষ না। লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 1 অক্টোবর 2018 সাল 2004 সালে গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু হঠাৎ কেন আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর? বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তার এই বক্তব্যের পরই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। 7 সিস্টার্স হলো ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টার বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি, তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনের পরপরই বিএনপি সরকার যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল, তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়জন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপি নেত্রী ও তার সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। 21 আগস্ট 2004 সাল গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড। আচ্ছা, ওই বাড়িতে মহিলা আছে? এখানে একটা মহিলা, একটা পুরুষ আছে, 3-4 দিন আমরা আস্তে উঠান, আস্তে উঠান, আস্তে উঠান, আস্তে 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 আসতেছি আসতেছি আসতেছি। ভাই আপনি নাকের কাছে দিকে যান। কে আছেন? কে আছেন? বাসায় কে আছেন?
ধরে ধরেন আসেন, বাস ধরেন, বাস ধরেন, বাস ধরেন, বাস ধরেন, বাস ধরেন, আস্তে আস্তে আসেন। আপনি আইছেন, এই যে আস্তে আস্তে, এই যে আসছেন, এই যে আসছেন, এই আস্তে 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 দাঁড়ান, দাঁড়ান, কাকা, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে, আমরা যাবেন যাবেন আর কেউ আছে? কোন বুড়ো কেউ আছে? মুরব্বী বাচ্চা আছে না? আরে মানুষ কিভাবে বেঁচে আছে? ভিতরে আসা আসা ওরা গাছে ঝুলে ঝুলে, রাস্তা রাস্তা জায়গা জায়গা ঝুলে আছে, এভাবে বেঁচে আছে। বাচ্চা মুরব্বী কেউ আছে? এভাবে মানুষ আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান ভাই, এত ইয়ে করেন, একটু আস্তে আস্তে করেন ভাই, আস্তে 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 আস্তে। আপনি যান যান, আমরা দেখতেছি, যান। লগিটা কই? দেখেন উনি কই? গেট খোলা নি? গেট খোলা না তো, গেট বন্ধ। আচ্ছা, এই দিক দিয়ে তো মনে খোলা। যান যান, আপনি যান। বোর্ড ভিতরে দোকান না, উনি বাসায় ঢুকক। ভাই আপনি গেটে দিয়ে ঢুকেন, গেটে দিয়ে ঢুকেন ভাই। নিয়ে আসেন, নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। আসেন না ভাই, আসেন আসেন আসেন। আস্তে 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 আস্তে। কয়জন কয়জন আপনাদের কয়জন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কয়জন কয়জন? সাথে দিকে আসো, সাথে দিকে আসো। আপনার কয়জন যাবেন? কয়জন যাবেন? সবাই চলে যাবেন? বাড়ি কার? বাড়ি কার? ওই বাড়ি কার? মুরব্বী আছে? মুরব্বী আছে নাকি? আস্তে আস্তে। আচ্ছা ভাই ভাই দাঁড়ান, আগে ওদেরকে নি, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো, সমস্যা। আর কেউ আছে? এই আস্তে আস্তে আপু, আস্তে আস্তে। ভাইজান ভাইজান, এই ইয়া ভাই, এ বড় ভাই, বড় ভাই, ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন, একটু দেন না। কাপড়, শুকনা কাপড়। সমস্যা নেই।
হ্যালো হ্যালো पानी देखा पानी पानी तुलिस पानी नीचे भी আসসালামু আলাইকুম। এখন আমরা আছি হচ্ছে নোয়াখালীতে, নোয়াখালী চৌরাস্তায় আমরা হচ্ছে আমাদের স্থানীয় যে একটা টিম আছে, এই টিমের সাথে আমরা হচ্ছে দিচ্ছি। হ্যাঁ ওই যে মালামালগুলো উঠেছে অলরেডি হচ্ছে আমরা একটা স্থানীয় টিমের সাথে পুরো নোয়াখালী কভার করার চেষ্টা করতেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন এই যে পানি, নোয়াখালীর আশপাশটা পানি দিয়ে ভরপুর। এই যে এই ট্রাকটা পুরোটা ভরপুর করা হয়েছে। এখানে মোটামুটি আমরা প্রায় এই নোয়াখালীতেই আমরা চেষ্টা করছি প্রায় 1500 কেজি আমরা নিয়ে আসছিলাম। এই পুরো সবগুলো একমাত্র ঔষধ সামগ্রীগুলো বাদ দিয়ে এখানে আমরা পুরো জিনিসটাকে দেওয়ার চেষ্টা করছি, কারণ এখানে অবস্থা খুবই খারাপ। এই নোয়াখালী চৌরাস্তার আশেপাশে দেখেন মেইন রাস্তা, বাজারের মধ্যেই পানি, এত পানি। তো আশেপাশের সাইড পাশ দিয়ে যে মানুষগুলো আছে এরা খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে আছে। তো এদেরকে যদি আমরা হেল্প না করি তাহলে কোনোভাবেই এরা উপকৃত হবে না। তো সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা হেল্প করি তাহলে এটাকেই বলা হয় প্রকৃত লেভেলের হেল্প। সো নোয়াখালীতে আমরা চেষ্টা করলাম যে এখানে আমরা যে 1500 পিস করে পানির বোতল বা আদার্স এক্সট্রাগুলো নিয়ে আসছে এগুলো দিয়ে দিলাম। এখন আমরা আবার গাড়ি লোড দিচ্ছি ওখানে। এই যে আমরা আবার কেনাকাটা করতেছি এখানে বাজার আছে একটা, এই বাজারে কেনাকাটা করে আমরা হচ্ছে লোড দিচ্ছি হচ্ছে এখানে। এই যে একটা ট্রাকে আমরা লোড দেওয়ার চেষ্টা করতেছি। এখানে এই ফুল ট্রাক এখন লোড দিতে আমাদের যদি 1 লাখ টাকাও যায়, 2 লাখ টাকাও যায় বা 3 লাখ টাকাও যায় আমরা চেষ্টা করবো। কারণ আপনাদের যদি আমি আকাশের অবস্থা দেখেন এখন কি বাজে একটা সিচুয়েশন। আকাশে আরও কী পরিমাণ মেঘ। এই বৃষ্টি যদি আবার হওয়া শুরু হয় তাহলে এই যে আপনারা যে সিচুয়েশনটা দেখতেছেন আশেপাশে চারপাশে, এগুলো আবার পানিতে প্লাবিত হয়ে যাবে, পানিতে ডুবে যাবে। মানে সব মিলিয়ে যদি আমরা বলি এমন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে সব কিছু, এটা কল্পনা করার বাইরে। আসলে এখন আমরা মানে কি বলবো, অসহায়, ওয়ান কাইন্ড সব বলা যায় যে অসহায় আমরা। তারপরেও আমরা নোয়াখালীর পুরো টিমের এখানে নোয়াখালী জোনটাতে আমরা কাজ শেষ করে ফেনীর দিকে মুভ করতেছি। এখান থেকে হয়তো বা 27 কিলোমিটারের মতো আছে ফেনী। এই 27 কিলোমিটার দূরে গেলে আমরা ফেনীতে গিয়ে হচ্ছে এই পুরো 1 ট্রাক, পাশাপাশি হচ্ছে আমাদের সাথে প্রাইভেট কার আছে, আর পেছনে আরেকটা প্রাইভেট কার আছে, অর্থাৎ 2টা প্রাইভেট কার প্লাস একটা 3টা গাড়ি মিলে আমরা হচ্ছে ফিল আপ করে হচ্ছে ফেনী দিকে ঢুকতে যাচ্ছি। কারণ ফেনীর অবস্থা খুবই বাজে। ফেনীর অবস্থা এতটাই বাজে যেটা কল্পনা করার বাইরে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, কারণ দেখেন রাস্তাঘাটের বা আকাশের কী অবস্থা। এই যে নাসির স্যার পানি দিয়ে হেঁটে আসতেছে আমাদের, পানি ছাড়ার এখানে কিছু নাই। আমরাও একটু পরে হয়তো বা পানিতে নেমে সবাইকে দিতে হবে। আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি করতেছে। তো সবাই একটু দোয়া করবেন। হ্যাঁ পরে গ্রামে দিতে চাই। হ্যাঁ পরে গ্রামে। হ্যাঁ ওই ট্রাকে সব একটা গেছে পশ্চিম দিকে মালামাল ওদের ওদিকে আসতে বলো। আচ্ছা ওই ট্রাকটা ফিল আপ করা হয়েছে। ওই ট্রাকে সব মাল কি হইছে এই বলো তাড়াতাড়ি। অলরেডি বৃষ্টি করতেছে। হ্যাঁ বৃষ্টি করতেছে আমাদের দাদা সামনে গ্রামে এই যে সামনে ট্রাকটা ফিল আপ করা হয়েছে আমাদের। অলরেডি বৃষ্টি করতেছে, আল্লাহ রহম করো আল্লাহ। আচ্ছা ওই বিস্কুটের কার্টনগুলো নিয়ে নিও, পরে গাড়ি পাঠিয়ে দিও। আচ্ছা ওকে, কিছু করার নাই। এই যে আমাদের এখানে ট্রাকটা এটা ফিল আপ করা হয়েছে। এ ভাইয়া তোমার পিছনে গাড়িতে নিয়ে আসো মালগুলা। এখানে একটা ট্রাক আমরা ফিল আপ করলাম, কারণ হচ্ছে আমরা শুকনো খাবারগুলো ওখানে দিয়ে দিয়েছি সব, আর মুড়ি চিড়া পাশাপাশি হচ্ছে আমাদের এখানে পানি যে ছিল সবগুলো পানি দেওয়ার পর আমরা আরো এখানে পানি নেওয়ার চেষ্টা করছি। কারণ এখানে ভাই লাখ লাখ মানুষ, এখানে একটা দুটা মানুষ না, লাখ লাখ মানুষ এখানে পানিবন্দী। এখানে যে আমরা কাকে হেল্প করব আর কে যে বিপদগ্রস্ত এটা ভাইয়া বের করা বি টাফ। শুকরিয়া আল্লাহ যে আমরা তারপরে অনেকগুলো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দেখলাম যারা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ। এই যে এখানে আমাদের এই যে এখানে
এখানে স্থানীয় আমরা একটা টিম পাইছি। হ্যাঁ, ওরা আমাদেরকে হেল্প করতেছে। ওরা একসাথে প্রায় 6-7 জন মিলে আমাদেরকে অনেক বেশি হেল্প করতেছে। ওরা বলতেছে যে ভাই এইভাবে দিতে হবে, এবং ওরা লিস্ট করতেছে। এখানে দেখেন একটা স্কুলের অবস্থা, এই যে পানি, এই যে স্কুলটার নিচে প্রায় 1 কোমর পানি, এই যে পানি দেখা যাচ্ছে না যদিও, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর। এই যে দেখছেন পানি, এখানে আশ্রয়ে অনেক মানুষ আছে। আসার সময় এখানে আমরা চেষ্টা করবো, কারণ এখন আমরা একটু ফেরির দিকে ঢুকতেছি। সো এখানে হালকা একটু নেটওয়ার্ক পাইলাম, ভাবলাম যে একটু আপডেট জানাই, এই জন্যই আসা। তো ঠিক আছে, সবসময় আমরা আপডেট জানাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। প্রিয় মাতৃভূমির জন্য দোয়া চাচ্ছি। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, যাদের যতটুকু সামর্থ্য আছে, আমি যখন নিউজটা করছি, বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ভেসে গেছে, ঘরের মধ্যে গলা সমান পানি, টিনের চাল পর্যন্ত মানুষ উঠা রক্ষা পাচ্ছে না। পর্যাপ্ত ইকুইপমেন্টের অভাব, পরিকল্পিত একটা ম্যানেজমেন্টের অভাবের কারণে এই বন্যাগুলো মানুষের জীবনে যতটুকু ক্ষতি করার কথা ছিল না, তার চেয়ে বেশি হচ্ছে। আসলে আমাদের যারা রাজনীতিবিদ আছেন, তারা কিন্তু দেশ নিয়ে ভাবেন না, মুখে মুখে বলেন। ব্যক্তিগতভাবে গত 53 বছরই দেশকে যারা শাসন করেছে, নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, লুটপাটে ব্যস্ত ছিল। কিন্তু ভারতের অবস্থা দেখেন, আমরা ভারতের যত গালি দেই, কিন্তু ভারতের মধ্যে একটা কমন জিনিস কি আছে জানেন? রাষ্ট্রীয় স্বার্থ। বাংলাদেশের সাথে এই রাষ্ট্রীয় স্বার্থ আদায় করার জন্য বহু আগে থেকেই আওয়ামী লীগ, বিএনপি সবাই ভাইজা এক এক সময় এক একটা চুক্তি তারা করে রাখছে। ধরলাম আওয়ামী লীগ যদি সব চুক্তি করে রাখছে, বিএনপির সময়গুলো কেন বন্ধ করলেন না? কথা সঠিক বলতে হবে। এখন এই চুক্তিগুলো দেখেন সিস্টেমে আইনা, সিস্টেম কইরা পুরো বাংলাদেশে মারা দিয়ে দিচ্ছে। এরা যেই বক্তব্য দিচ্ছে, মাইনা নিলাম ভারতের এই বক্তব্য সত্য, তারা এই ব্যারেজগুলা খোলে নাই, কিন্তু সিস্টেমটা তো এটাই বানাই রাখছে যে নির্দিষ্ট একটা পরিমাণের পানি যদি উপর দিয়ে যায়, তখন এটা অটোমেটিক নাকি খুইলা যায়। যেমনে খুলুক খুইলা দুক, মারা তো ভাই আমরা খাচ্ছি। আজকে দেখেন বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশে আমরা সমালোচনা করছি, সরকারি পর্যায়ে থেকে ভারতের যেই রাষ্ট্রদূত আছে বাংলাদেশে, তাকেও কিন্তু আমরা ডাকায় আনছিল, ডক্টর ইউনূস সাহেব কথা বলছিল। এরপর দেখেন ভারতের যে পানি, সিলেটের হবিগঞ্জের সাথে ভারতের যেই একটা সেখানে সম্ভবত এরকম একটা বাঁধ আছে, জলবিদ্যুৎ প্রকল্প টাইপের, সেটা থেকে আবার পানি ওভারপাস করে মারছে। এবার এই পানি চলে যাচ্ছে কোথায়? বাংলাদেশের খুবই দরিদ্র একটা অঞ্চল কিশোরগঞ্জে, ডিবি হারুনের এরিয়া। হবিগঞ্জের খোয়াই নদী দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা পানি ঢুকছে আবার কিশোরগঞ্জের হাওরে। 2 দিন ধরে বাড়ছে আপনার এই পানিটার যতটুকু পরিমাণ ছিল, এবার সেটা ফুইলা ফাইপা এই বাঁধগুলাকে টেকনিক্যালি আলগি দিয়ে দেয়। আর পানি ভাই ধাঁচা ধাঁচ কি পরিমাণ পানি যে ঢুকে, আমি জানি যে ত্রিপুরা রাজ্যের এই পাহাড়ি ঢলে আসলে কি পরিমাণ পানি সঞ্চিত থাকে। আর এতে স্থানীয় সূত্রগুলো বলছে হবিগঞ্জের প্রধান নদ খোয়াইয়ের উৎপত্তিস্থল হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে। তো খোয়াই নদীর হবিগঞ্জের মাসুলিয়া পয়েন্টের বিপদ সীমার 195 সেন্টিমিটার, কুমিল্লা থেকে অনেক বেশি। ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে 231.7 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এই ড্যামেজগুলো যদি তোরা বানাস বা ব্যারেজগুলো বানাস, একটা আসমান ছোঁয়া বানা, মানে এমন একটা লেভেলে বানাইছো যেন তোমাদের দেশের পানি তোমাদের দিকে না থাকে, ঠেলা দিয়ে আমরা দিকে চলে আসে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা, মিঠামাইন, হাওড় অঞ্চলে দ্রুত পানি বাড়ছে। আর কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে বন্যার আশঙ্কা আপনার নেই বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড, যেটা ছিল কিন্তু এখন আপনার এই উজানের পানিতে ফুলে ফেপে উঠেছে। সিলেটের অবস্থা খারাপ, ফেনীর অবস্থা আরও খারাপ, কুমিল্লার অবস্থা খারাপ, সারা বাংলাদেশের অবস্থা খারাপ। আমার মনে হয় যে এবার আমাদের যে অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা আছেন, তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে। যদি আমাদের কথাই শুনেন, আমরা প্রবাসীরা এক পায়ে খাড়া আছি, খালি উদ্যোগ নিয়ে আওয়াজ দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন, ডিজাইনটা দেখান যে এরকম একটা ব্যারেজ তৈরি করা হবে। আপনারা দেখেন প্রবাসীরা ঠেলা দিয়া 2-4-10টা করে ফেলতে পারবো, 2-4-10টা ড্যামেজ আমরা বানাইতে পারবো এদের বিপরীতে নিয়ে। কারণ এগুলো হজম করার মতো না, এরা বানাই রাখছে। তোমরা বানাও, তোমাদের দেশের মাঝখানে বানাও, তোমাদের রাজ্যের মাঝখানে বানাও। কেন ভাই সীমান্ত দিয়ে এসে আমাদের দেশের উপরে মারবা? স্বাভাবিক যে গতিটা সেটা যদি নষ্ট হয়ে যায়, তখন যখন এটাকে হঠাৎ করে ছাড়ে, উপর দিয়া পড়ুক, যেমনেই পড়ুক, আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনি এটা কি ব্যাখ্যা দিবেন? নানান ব্যাখ্যা যুক্তি আমরা দেখলাম এগুলো। ভারতকে এগুলো নিয়ে করাভাবে তাদের সাথে আমাদের কূটনৈতিকভাবে কথা বলতে হবে, পাশাপাশি আমাদের প্রোটেকশনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। ভারত কি প্রোটেকশন নিব সেটার উপর করে চায় থাকলে হবে না। রাজনীতিবিদরা দেশের তো মানে মারা দিয়া সাইরা এক একটা দেশে বিদেশে 2 নম্বরই পয়সা কামাইয়া লুটের টাকা নিয়ে ভাইগা গেছে, আর দেশের জনগণ বাস মারা খাচ্ছে। তারপরে এই জনগণের কোনো চেঞ্জ নাই, নতুন কোনো পরিবর্তন এই জনগণ চায় না। মারা খাওয়া আমরা মারা খাওয়াই দরকার মাঝে মাঝে মনে হয়। আল্লাহ হেফাজত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।